Welcome back, my friends. I am Dr. S. Mondol, BHMS, Honors Consultant Homeopathic Physician. আমরা ভাইরাল হেপাটাইটিস সম্পর্কে পুরো ডিটেলসে আলোচনা করেছি এবং হেপাটাইটিসের যে অ্যাকিউট এবং ক্রনিক যে সিমটম বা লক্ষণ সেগুলো নিয়ে আলোচনা করেছি এবং তার কমপ্লিকেশন নিয়ে পুরো ডিটেলসে কিন্তু আলোচনা হয়েছে। আজকে আমরা অটোইমিউন হেপাটাইটিস নিয়ে বা আদার দেন ভাইরাল হেপাটাইটিস যে টাইপগুলো ছিল অটোইমিউন হেপাটাইটিস, অ্যালকোহলিক হেপাটাইটিস অর নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ অর নন অ্যালকোহলিক হেপাটাইটিস নিয়ে আমরা আলোচনা করব। আমি আজকের টপিকগুলো খুব সংক্ষেপে আলোচনা করব আর ফ্যাটি লিভার নিয়ে আলাদাভাবে একটা ভিডিওতে ডিসকাশন করব। তো অটোইমিউন হেপাটাইটিস যদি আমরা বলি, অটোইমিউন কথার অর্থ কী? অটোইমিউন কথার অর্থ হচ্ছে ইটস এ ক্রনিক ইনফ্লামেশন অফ দ্য লিভার অফ আননোন কজ। অটোইমিউন হেপাটাইটিস ক্ষেত্রে এর যে কজেশন সেটা কিন্তু আইডেন্টিফাই করা যায় না। ইট ইস এ ক্রনিক ইনফ্লামেশন অফ দ্য লিভার অফ আননোন কজ অ্যান্ড ইট ইস ক্যারেক্টারাইজ দ্য প্রেজেন্স অফ অটো অ্যান্টিবডি ইন দ্য সেরাম অফ আইজি। কী বললাম যে অটো কথার অর্থ হচ্ছে আমাদের বডিতে আরও যে বিভিন্ন রকমের অটোইমিউন ডিসঅর্ডার আছে, লাইক রিউমাটয়েড আর্থ্রাইটিস বা অটোইমিউন ডিসঅর্ডার হয়, সিস্টেমিক লিউপাস এরিথ্রোমেটোসিস। তো এই টাইপের বিভিন্ন যে অটোইমিউন ডিজিজ আছে যেখানে আমাদের বডি তার নিজের বিরুদ্ধেই অ্যান্টিবডি তৈরি করে। বডি যখন সেলফ নন সেলফ রিয়াকশন ঠিক বুঝতে পারে না যে এটা আমারই পার্ট, আমার নিজস্ব জিনিস, বডি যখন এটা বুঝতে পারে না তার নিজের বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি করতে থাকে, দ্যাট কন্ডিশন ইজ কল্ড দ্য অটো অ্যান্টিবডি। ঠিক ওই রকমভাবে লিভারে যদি লিভার সেল বা নর্মাল হেপাটোসাইট সেল, দেয়ার ইজ এ ইমিউন রিয়াকশন এগেনস্ট দ্য নর্মাল হেপাটোসাইট। লিভারের যে নর্মাল সেল হেপাটোসাইট, নর্মাল হেপাটোসাইটের বিরুদ্ধে যখন বডি অ্যান্টিবডি তৈরি করে, স্পেশালি দ্য সেরাম আইজি, তাহলে সেই ক্ষেত্রে এবং সেই হেপাটাইটিসটাকে বলা হয় অটোইমিউন হেপাটাইটিস। এবং মোস্টলি এটা কিন্তু উমেন বা মেয়েদের ক্ষেত্রে বেশি দেখা দেয় এবং এর যে ডায়াগনোসিস সেটা হচ্ছে যে মার্কার আমাদের অ্যান্টি নিউক্লিয়ার অ্যান্টিবডি অর এএনএ, অ্যান্টি নিউক্লিয়ার অ্যান্টিবডি এবং অ্যান্টি ডিএনএ অ্যান্টিবডি। অ্যান্টি নিউক্লিয়ার অ্যান্টিবডি এবং অ্যান্টি ডিএনএ অ্যান্টিবডি এই দুটো দিয়ে কিন্তু ডায়াগনোসিস করা হয় এবং ইজ এ ভেরি এবং খুব মারাত্মক কন্ডিশন এটা। তো এটা গেল অটোইমিউন হেপাটাইটিস। এরপরে আমরা যেটা আলোচনা করছি দ্যাট ইজ দ্য অ্যালকোহলিক হেপাটাইটিস। অ্যালকোহলিক হেপাটাইটিস এবং নন অ্যালকোহলিক হেপাটাইটিস। অ্যালকোহলিক হেপাটাইটিস যদি কোনো পার্সন যদি দিনের পর দিন, বছরের পর বছর ধরে 250 ml-এরও বেশি অ্যালকোহল কনজামশন করে থাকে প্রতিদিন, তাহলে তাদের ক্ষেত্রে 15% পেশেন্টদের ক্ষেত্রে দেখা গেছে, জরিপে দেখা গেছে যে তাদের ক্ষেত্রে হেপাটাইটিস কিন্তু ডেভেলপ করে আর অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ বা ইনফ্লামেটরি কন্ডিশন, বিশেষ করে যারা হেভি অ্যালকোহল কনজামশন করে প্রত্যেকটা দিন, তাদের ক্ষেত্রে কিন্তু এই ধরনের পরিস্থিতি দেখা দেয় বা এই ধরনের কন্ডিশন কিন্তু ডেভেলপ করে যে অ্যালকোহলিক হেপাটাইটিস। এবং এদের ক্ষেত্রে আমি এই সম্পর্কে আরও ডিটেলসে অ্যালকোহলিক লিভার ডিজিজ, ফ্যাটি লিভার ডিজিজ সম্পর্কে আরও ডিটেলস আলোচনা করবো, আমি এখানে খুব সংক্ষেপে বলছি। এবং এর যে ডায়াগনোসিস সেখানে কমপ্লিট ব্লাড কাউন্ট, লিভার ফাংশন টেস্ট, তার সঙ্গে আলট্রাসাউন্ড, সিটি স্ক্যান এবং অনেক সময় ব্লাড ক্লটিং ফ্যাক্টর এবং লিভার বায়োপসি বা ফ্লুরোস্কোপি সেগুলো কিন্তু করা হয়। এবং কিন্তু যাই করা হোক, যে মেডিসিনই দেওয়া হোক, পেশেন্টকে কিন্তু যদি তার যে হ্যাবিট সেটা যদি স্টপ না করে তাহলে সেই সমস্ত পেশেন্ট কিন্তু মারাত্মক অবস্থার দিকে চলে যায়, যেমন লিভার সিরোসিস বা লিভার ক্যান্সারের দিকেও কিন্তু পেশেন্ট আস্তে আস্তে চলে যেতে পারে। তো পেশেন্ট নিড টু স্টপ দ্য রিসিভ ড্রিঙ্কিং। পেশেন্ট নিড টু স্টপ রিসিভ ড্রিঙ্কিং। পেশেন্টকে বলা যাতে আর অ্যালকোহল কনজামশন না করে, সেটাকে অ্যাভয়েড করা। এরপর আমরা আসি নন অ্যালকোহলিক স্টিয়াটো হেপাটাইটিস। এই নন অ্যালকোহলিক স্টিয়াটো হেপাটাইটিস বা নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ এটা একই টার্ম, কিন্তু এটা কিন্তু আজকের দিনে খুব কমন হয়ে দাঁড়িয়েছে। নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ, যারা অ্যালকোহল কনজামশন করছে না, অ্যালকোহল খাচ্ছে না, কিন্তু তাদের ফ্যাটি লিভার ডিজিজ হচ্ছে, এই সমস্ত পেশেন্টের সংখ্যা কিন্তু এখনকার দিনে, আমারই পরিচিত একজন আছেন, উনিও ডাক্তারবাবু, ঠিক এই সেম কন্ডিশনে কিন্তু উনি নিজেও সাফার করছেন। ইজ এ কন্ডিশন হোয়ার দ্য ফ্যাট বিল্ড আপ ইন লিভার অ্যান্ড নট ডিউ টু দ্য অ্যালকোহল কনজামশন। যখন লিভারে প্রচুর পরিমাণে চর্বি হচ্ছে, ফ্যাট ডিপোজিশন হচ্ছে, বাট উইদাউট নট ডিউ টু অ্যালকোহল বা উইদাউট অ্যালকোহল সে কনজামশন করে না, অথচ তার এই প্রবলেমগুলো হচ্ছে। এবং কি হচ্ছে এর ক্ষেত্রে যেটা পরবর্তীকালে কিন্তু এই নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ কিন্তু শুধুমাত্র লিভার সেলটাই ড্যামেজ করছে না, ইনফ্লামেশন অফ দ্য লিভার সেল ড্যামেজ অ্যালং উইথ দ্য ফ্যাট ইন লিভার। শুধুমাত্র লিভার বা হেপাটোসাইট সেলটাই ড্যামেজ করছে না, লিভার মানে
একটা হেপাটোসাইট তৈরি করছে, হেপাটোসাইটের ইনফ্লামেশন তো করছেই, তার সঙ্গে ফ্যাটি ডিপোজিশন করছে, এক্সেসিভ ফ্যাটি ডিপোজিশন করছে লিভারে, এবং একটা মারাত্মক কন্ডিশন কিন্তু ডেভেলপ করছে। এবং বিশেষ করে একটা সিরিয়াস কন্ডিশন এই নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ, লিভারের এক একটা পার্ট যে জায়গাতে এর ইনফেকশনটা হচ্ছে, বিশেষ করে রাইট লোবে, সেই পার্টগুলো একটা ডিসফাংশনিং বা নন ফাংশনিং হয়ে যাচ্ছে, সেই জায়গাগুলোর কাজ কিন্তু আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে। তো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এবং এখান থেকে পরবর্তীকালে কিন্তু লিভার সিরোসিস, হেপাটোসেলুলার সিএ এবং লিভার ফেলিওর, এই ধরনের মারাত্মক ডিজিজ বা লাইফ থ্রেটেনিং ডিসঅর্ডার কিন্তু হতে পারে। এরকম টাইপের ডেঞ্জারাস ডিজিজ বা লিভার অ্যাকিউট লিভার ফেলিওর বা ক্রনিক লিভার ফেলিওর, লিভার সিরোসিস এবং হেপাটোসেলুলার সিএ বা লিভার ক্যান্সার কিন্তু দেখা দিতে পারে। এটা একটা খুব বড় ধরনের সমস্যা এখনকার দিনে। এর রিস্ক ফ্যাক্টর কী কী আছে? নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজের রিস্ক ফ্যাক্টর কী কী আছে? যেমন ওবেসিটি, যে সমস্ত পেশেন্ট খুব ওবেস, মোটা, যাদের বিএমআই প্লাস প্রায় 30-এর উপরে, তাদের ক্ষেত্রে, এবং যারা ডায়াবেটিসে সাফার করছে, হাইপার টেনশনে সাফার করছে, হাইপার লিপিডিমিয়াতে সাফার করছে, মানে যে সমস্ত পেশেন্ট সুগার, ব্লাড সুগার বা হাইপার টেনশন বা উচ্চ রক্তচাপে বা হাই প্রেশারে সাফার করছে, এবং যে সমস্ত পেশেন্ট হাইপার লিপিডিমিয়া, যারা বা উচ্চ কোলেস্টেরল, রক্তে যাদের চর্বির মাত্রা অনেক বেশি, কোলেস্টেরলের মাত্রা অনেক বেশি, এই ধরনের প্রবলেমে যারা সাফার করছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই প্রবলেমগুলো ডেভেলপ করার প্রবণতা অনেক বেশি। এবং ক্লিনিক্যাল ফাইন্ডিংস কী কী আমরা পাবো? ক্লিনিক্যাল ফাইন্ডিংস, এলিভেটেড লিভার এনজাইম, এসজিওটি, এসজিপিটি, এই ধরনের লিভার এনজাইম যেগুলো আছে সেগুলো কিন্তু ইনক্রিজ করবে। তার সঙ্গে লিভার বায়োপসি আমরা যদি করি, সেখানেও আমরা ফ্যাটি চেঞ্জেস দেখতে পাবো, এবং লিভার স্ক্যান, সিটি স্ক্যান, আল্ট্রাসাউন্ড, এগুলো করেও কিন্তু ডায়াগনোসিস করা যেতে পারে। এবং এর ক্ষেত্রে কোনো ডেফিনিটিভ ট্রিটমেন্ট নেই, সিমটম ওয়াইজ বা ট্রিটমেন্ট করা, সিমটোম্যাটিক ট্রিটমেন্ট, এবং তার সঙ্গে যে টু রিডিউস দ্য রিস্ক ফ্যাক্টরগুলো রিডিউস করা। আর আমাদের যে ট্রিটমেন্ট, এবং যেহেতু এর অ্যাসোসিয়েটেড যে কজ, যেমন হচ্ছে ট্রিটমেন্ট ফর ডায়াবেটিস অর ওয়েট রিডাকশন অর ম্যানেজমেন্ট অফ দ্য হাইপার লিপিডিমিয়াকে কন্ট্রোল করা, বা উচ্চ কোলেস্টেরলটাকে কন্ট্রোল করা, হাই প্রেশার থাকলে সেটা কন্ট্রোল করা, ব্লাড সুগার থাকলে সেটা কন্ট্রোল করা, এই যে অ্যাসোসিয়েটেড যে জিনিসপত্রগুলো, সেগুলো কিন্তু মেনটেন করা, বা রিস্ক ফ্যাক্টরগুলো কিন্তু কন্ট্রোল করা, এরকমভাবেই কিন্তু যদি মেনটেন করা যায়, তাহলে কিন্তু ফ্যাটি লিভার ডিজিজ থেকে বা নন অ্যালকোহলিক স্টিয়াটোহেপাটাইটিস থেকে আমরা কিন্তু মুক্তি পাবো। আরেকটা স্পেশাল টাইপ অফ হেপাটাইটিস আছে, সেটা সম্পর্কে আমি একটুখানি বলে আমাদের এই হেপাটাইটিস টপিকটা শেষ করব। সেটা হচ্ছে ড্রাগ ইনডিউসড হেপাটাইটিস। এরকমভাবে অনেক অ্যালোপ্যাথিক মেডিসিন আছে যেগুলাতে কিন্তু হেপাটাইটিস কিন্তু ডেভেলপ করে, বা প্রলং টাইম ধরে, অনেক দীর্ঘদিন ধরে যদি পেশেন্ট এই মেডিসিনগুলো ইনটেক করে বা খায়, তাহলে কিন্তু হেপাটাইটিস ডেভেলপ করে। তার মধ্যে কী কী? বিভিন্ন টাইপের সাইকিয়াট্রিক ড্রাগ যেগুলো আছে, বা সাইকোলজিক্যাল প্রবলেমের জন্য, মানসিক রোগের জন্য বিভিন্ন ইউজ করা ড্রাগ, বিভিন্ন টাইপের অ্যান্টাসিড যেগুলো আছে সেগুলোর জন্য হতে পারে, স্টেরয়েডাল বিভিন্ন ড্রাগ আছে সেগুলোর জন্য হতে পারে, অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ যেগুলো আছে সেগুলোর জন্য হতে পারে। তো এই সমস্ত ড্রাগগুলো ইউজ করার জন্য কিন্তু পেশেন্টের হেপাটাইটিস ডেভেলপ করতে পারে। দ্যাট ইজ কল্ড দ্য ড্রাগ ইনডিউসড হেপাটাইটিস। এই ক্ষেত্রে করণীয় কি? এই ক্ষেত্রে ড্রাগটাকে উইথড্রল করা, এবং তার সঙ্গে সিমটোম্যাটিক একটা ট্রিটমেন্ট করা। তো সর্বোপরি আমাদের যে মেডিসিন, বিভিন্ন টাইপের আমাদের হোমিওপ্যাথিক যে কনস্টিটিউশনাল মেডিসিন, সেগুলো দিয়ে ট্রিটমেন্ট করলে সমস্ত রকম হেপাটাইটিস কিন্তু কন্ট্রোলে আনা সম্ভব। কিন্তু তার সঙ্গে প্রপার ম্যানেজমেন্ট, প্রপার হাইজিন পেশেন্টকে মেনটেন করা, প্রপার স্যানিটাইজেশন পেশেন্টকে মেনটেন করা, এগুলো যদি মেনটেন করা যায়, তাহলে কিন্তু হেপাটাইটিস থেকে আমরা কমপ্লিটলি বাঁচতে পারবো। তো এই ছিল পুরো হেপাটাইটিসের কমপ্লিট হেপাটাইটিস বা হেপাটাইটিসের উপর সব কমপ্লিট আলোচনা, পুরোপুরি একটা সুন্দরভাবে, খুব সরলভাবে একটা আলোচনা। আশা করছি এতে আপনার উপকৃত হবেন। এই ধরনের হেলথ রিলেটেড সমস্ত রকম ইনফরমেশন পাওয়ার জন্য আমার